আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর বাড়িতে মন দিয়ে পড়াশুনোও করছো। তোমরা সবাই নিশ্চয়ই মনে আছে যে এর আগে আমরা ভৌতবিজ্ঞান বিষয় থেকে মৌলের ধারণা চ্যাপ্টারে 4টি ক্লাস করেছি। আজ আমাদের পঞ্চম ক্লাস এবং এই চ্যাপ্টারের শেষ ক্লাস। তাহলে এ পর্যন্ত আমরা মৌলের ধারণা বিষয়ে অনেক কিছুই জেনেছি। তার থেকে একটা ধারণা আমাদের পরিষ্কার হয়েছে যে পারমাণবিক ভর বা আণবিক ভর এরা সবই হচ্ছে তুলনামূলক সংখ্যা। যেমন ধরো অক্সিজেনের পারমাণবিক ভর 16, আমরা জানি। এই 16টা কি? এর দেখো কোনো একক নেই, তাই এটি আমরা এখান থেকে বলতে পারি একটি তুলনামূলক সংখ্যা। এছাড়া আমরা এর আগের ক্লাসগুলিতে জেনেওছি যে পারমাণবিক ভর আণবিক ভর সবই হচ্ছে তুলনামূলক সংখ্যা। কিছুর সাপেক্ষে কিছু, কিছুর সাপেক্ষে কিছু বলতে যেমন হাইড্রোজেনের সাপেক্ষে হাইড্রোজেন স্কেলে তোমরা পড়েছো, কার্বনের সাপেক্ষে কার্বন স্কেলে পড়েছো। এখানে এই যে অক্সিজেনের পারমাণবিক ভর 16, এটা হাইড্রোজেনের সাপেক্ষে, অর্থাৎ হাইড্রোজেনকে 1 ধরে নিয়ে। 1 ধরে নিয়ে মানে কি? মানে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 ধরে নিয়ে তার সাপেক্ষে অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16 বা 16। কিন্তু তাহলে আমরা কোনো পরমাণুর প্রকৃত ভর বা অণুর প্রকৃত ভর কিভাবে বের করব? আমরা তুলনামূলক ভর পেলাম, কিন্তু প্রকৃত ভর কি করে বের করব? এই প্রকৃত ভর বের করার জন্য আমাদের আরেকটি নতুন জিনিস জানতে হবে। সেটি হলো পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট। বাংলায় পারমাণবিক ভর একক, ইংরেজিতে অ্যাটমিক মাস ইউনিট, যাকে সংক্ষেপে বলা হয় AMU। এখন এই পারমাণবিক ভর এককের চিহ্ন হচ্ছে ইউ, ছোট হাতের ইউ। মানে 1 AMU এর চিহ্ন হচ্ছে ছোট হাতের ইউ। কেন ছোট হাতের ইউ? কারণ একে বলা হয় ইউনিফাইড মাস, তাই ছোট হাতের ইউ চিহ্ন দিয়ে একে প্রকাশ করা হয়। তাহলে এই পারমাণবিক ভর একক এটি কি? পারমাণবিক ভর একক হলো একটি কার্বন C12 পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশকে 1 পারমাণবিক ভর একক বা 1 AMU বা 1 অ্যাটমিক মাস ইউনিট বলে। তাহলে পারমাণবিক ভর একক কি হলো? একটি কার্বন C12 পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশ, তাকে বলা হচ্ছে 1 পারমাণবিক ভর একক। মানে এই যে C12 পরমাণুর যে প্রকৃত ভর তার 12 ভাগের 1 ভাগ। এখন এই C12 পরমাণুর পারমাণবিক ভর আমরা জানি 12। সুতরাং বলা যায় যে 12 গ্রাম কার্বন পরমাণু সমান 1 মোল কার্বন পরমাণু। কেন? যেটা পারমাণবিক ভর তাকে গ্রামে প্রকাশ করলে গ্রাম পারমাণবিক ভর হয়। সেই গ্রাম পারমাণবিক ভরের সমান কার্বন পরমাণুই হচ্ছে 1 মোল কার্বন পরমাণু। এটা আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি। এখন তাহলে 1 মোল কার্বন পরমাণুর মধ্যে পরমাণুর সংখ্যা কত সেটা আমরা বের করব। আমরা কি জানি? 1 মোল কোনো পরমাণুই হোক, অণুই হোক, আয়নই হোক, তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক থাকে পরমাণু বা অণু বা আয়ন। তাহলে 1 মোল কার্বন পরমাণুর মধ্যেও পরমাণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, অর্থাৎ সেই সংখ্যাটা হচ্ছে, তোমরা জানো অ্যাভোগাড্রো সংখ্যা কি? হ্যাঁ, ঠিক বলেছো, 6.022 ইন্টু 10⁻23। তাহলে কি দাঁড়ালো? 6.022, তাহলে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক C12 পরমাণুর ভর সমান সমান 12 গ্রাম। কেন 12 গ্রাম? কারণ এই যে তোমরা এখানে পেয়েছিলে যে 12 গ্রাম কার্বন পরমাণু, অর্থাৎ 1 মোল কার্বন পরমাণু, আর 1 মোল কার্বন পরমাণুর সংখ্যাই হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। সুতরাং 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক
কার্বন 12 পরমাণুর ভরই হচ্ছে 12 গ্রাম। তাহলে ঐকিক নিয়মে তোমরা বের করতে পারো যে একটি কার্বন পরমাণুর ভর, হ্যাঁ এখানে যদি একটি লিখে নেওয়া হয় তাহলে সুবিধা হবে। তাহলে একটি কার্বন পরমাণুর ভর 6.02 × 10⁻23 সংখ্যকের ভর ছিল 12 গ্রাম। তাহলে একটির ভর ঐকিক নিয়মে কি, ওই 12 কে সংখ্যাটা দিয়ে অর্থাৎ 6.02 × 10⁻23 দিয়ে ভাগ এত গ্রাম। তাহলে একটি কার্বন 12 পরমাণুর ভর হলো 12/6.022 × 10⁻23 গ্রাম। তাহলে এবার দেখো এক পারমাণবিক ভর একক সমান কি দাঁড়াচ্ছে। সংজ্ঞা অনুযায়ী, সংজ্ঞাতে আমরা কি বলেছিলাম যে একটি কার্বন C12 পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশ, তাকে এক পারমাণবিক ভর একক বলা হচ্ছে। তাহলে কার্বন C12 পরমাণুর প্রকৃত ভর যেটা আমরা এখানে বের করেছি, একটি কার্বন C12 পরমাণুর প্রকৃত ভর অর্থাৎ এটার 1/12 অংশ, এটারই 1/12 অংশ হচ্ছে 1 AMU বা এক পারমাণবিক ভর একক। এই একটি কার্বন C12 পরমাণুর যে ভর তার 1/12 অংশ, তাই এক পারমাণবিক ভর একক সমান সমান এই 1/12 ইন্টু একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর সমান সমান 1/12 ইন্টু এই যে একটি কার্বন 12 পরমাণু প্রকৃত ভর এখানে আমরা বের করে রেখেছিলাম সেটাই বসিয়েছি 12/6.022 × 10⁻23। তাহলে সমান সমান এখানে আমাদের কি হবে 12, এখানে 12 কেটে যাবে, 12 কেটে গেলে থাকলো 1/6.022 × 10⁻23, যেটার ভ্যালু মান হচ্ছে 1.6605 × 10⁻24 গ্রাম। 1 কে এই বিরাট সংখ্যাটা অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফলটা এটাই দাঁড়াবে। এবার এটাকে আমরা সমান সমান দশমিকের পরে দুটো ডিজিট বাদ দিতে পারি, বাদ দিয়ে লিখতে পারি 1.66 × 10⁻24 গ্রাম। যদি কেজিতে প্রকাশ করি 1.66 × 10⁻27 কেজি। তাহলে আমাদের এক পারমাণবিক ভর একক বা 1U মান জানা হয়ে গেল, সেটা কত 1.66 × 10⁻24 গ্রাম বা 1.66 × 10⁻27 কেজি। এবার দেখো যেহেতু আমাদের পারমাণবিক ভর একক জানা হয়ে গেছে, সেখান থেকে আমরা বিভিন্ন পরমাণুর প্রকৃত ভর বের করতে পারবো। বিভিন্ন পরমাণুর পারমাণবিক ভর তোমরা জানো, আগের ক্লাসগুলোতে আমরা শিখেছি। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, অক্সিজেনের 16, কার্বনের 12, নাইট্রোজেনের 14, এগুলো তোমাদের জানা। তাহলে আমরা নাইট্রোজেন পরমাণুর পারমাণবিক ভর দেখি কিভাবে বের করা যায়। নাইট্রোজেনের পারমাণবিক ভর প্রকৃত ভর কিভাবে বের করা যায়। নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, সুতরাং নাইট্রোজেনের একটি পরমাণুর প্রকৃত ভর কি হবে, যেটা পারমাণবিক ভর তাকে পারমাণবিক ভর একক দিয়ে গুণ। তাহলে একইভাবে হাইড্রোজেনের একটি পরমাণুর পারমাণবিক ভর কত হবে, যেটা পারমাণবিক ভর অর্থাৎ 1 তাকে এক পারমাণবিক ভর একক বা ইউ দিয়ে গুণ, মানে 1U। এবার ধরো আমরা হাইড্রোজেন পরমাণুরই প্রকৃত ভর বের করব, 1 ইন্টু ইউ অর্থাৎ এক পারমাণবিক ভর একক, তার জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি 1.66 × 10⁻24 গ্রাম। এটা গুণ করলেই আমরা পেয়ে যাব হাইড্রোজেনের একটি পরমাণুর প্রকৃত ভর। এখানে যেহেতু 1 তাই 1.66 × 10⁻24ই থাকবে, কিন্তু এটা নাইট্রোজেনের ক্ষেত্রে হলে এই সংখ্যাটাকে 14 দিয়ে গুণ হবে। তাহলে কিভাবে পারমাণবিক ভর একক থেকে প্রকৃত ভর বের করলাম আমরা, তোমরা দেখলে। এবার দেখো এই যে পারমাণবিক ভর আগে আমরা যেটা পেয়েছি সেটা একটা তুলনামূলক ভর। আগের ক্লাসগুলোতে এটা আমরা বারবার আলোচনা করেছি, তোমাদের সবার জানা হয়ে গেছে। আর এখন আমরা কি পেলাম, অ্যাটমিক মাস ইউনিট বা AMU বা যেটা পারমাণবিক ভর একক, সেটি কি, সেটি থেকে আমরা পাচ্ছি প্রকৃত ভর।
এবার আমরা আরেকটা অন্য জিনিসে যাব, সেটি হচ্ছে মোলার আয়তন, বা এটাকে গ্রাম আণবিক আয়তনও বলা হয়। এই মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তনটা কি? প্রমাণ উষ্ণতা ও চাপে, অর্থাৎ এসটিপিতে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের আয়তনকে ওই অবস্থায় গ্যাসটির গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলা হয়। খেয়াল করো জিনিসগুলো। প্রমাণ উষ্ণতা ও চাপে। প্রমাণ উষ্ণতা কি? প্রমাণ উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখান থেকে দেখো আমি অ্যারো দিয়ে দেখিয়েছি। প্রমাণ উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ উষ্ণতা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর চাপ, চাপ কি? চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বা 1 বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ 76 সেন্টিমিটার উচ্চতা যুক্ত পারদ স্তম্ভের, এই যে যে লিখেছি এটা পারদের সংকেত, পারস্তম্ভের যে চাপ, সেই চাপটাই হচ্ছে প্রমাণ চাপ। তাহলে এই প্রমাণ উষ্ণতা ও চাপে 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের আয়তনকে, মানে 1 গ্রাম অণু গ্যাসের যে আয়তন, সেই আয়তনকে ওই অবস্থায় মানে কি? ওই প্রমাণ উষ্ণতা ও চাপে, অর্থাৎ এসটিপিতে গ্যাসটির গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলে। গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলে। এখন উষ্ণতা বা চাপ যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে কিন্তু গ্রামাণবিক আয়তন বা মোলার আয়তনও পরিবর্তন হয়ে যাবে। অ্যাভোগাড্রো সূত্র অনুসারে এসটিপিতে যে কোনো গ্যাসের গ্রামাণবিক আয়তন হলো 22.4 লিটার। এবার যদি এসটিপিতে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার না হয়, টেম্পারেচার প্রেসার মানে উষ্ণতা চাপ যদি পরিবর্তন হয়, কম বেশি হয়, তাহলে এই গ্রামাণবিক আয়তন বা মোলার আয়তনও কিন্তু কম বেশি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এবার আমরা আরেকটি জিনিস জানবো, যেটি হলো সংকেত ভর। এই সংকেত ভর জিনিসটি আমাদের অঙ্কের ক্ষেত্রেও দরকার হবে। আজকে এমনিতে আমরা এই চ্যাপ্টারটি শেষ করব, কিন্তু এরপরে আরেকদিন এই চ্যাপ্টার থেকে গাণিতিক কিছু সমস্যার সমাধান করব। তাই সংকেত ভরটা তোমরা জেনে রাখো। কোনো যৌগের সংকেতে, তোমরা বিভিন্ন যৌগের অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি নানান যৌগের সংকেত জানো? সেই সংকেতে উপস্থিত প্রতিটি পরমাণুর পারমাণবিক ভরের সমষ্টিকে ওই যৌগের সংকেত ভর বলে। এবার তোমরা বলতে পারো যে পারমাণবিক ভরের, যৌগের মধ্যে থাকা বিভিন্ন পারমাণবিক ভরের সমষ্টিকে তো আণবিক ভর বলা হয়, তাহলে সংকেত ভর কেন? সংকেত ভর এই কারণে যে যে সমস্ত অণুর ক্ষেত্রে যাদের গঠনগত উপাদান আয়ন, যেসব অণুর গঠনগত উপাদান আয়ন, তাদের ক্ষেত্রে এই সংকেত ভর গণনা করা হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা NaCl বা সোডিয়াম ক্লোরাইড বলতে পারি। এই সোডিয়াম ক্লোরাইডের আয়ন কি কি? Na+ ধনাত্মক আয়ন এবং Cl- ঋণাত্মক আয়ন। তাহলে NaCl এর সংকেত ভর কি হবে? দেখো, Na একটা আয়ন সোডিয়ামের, আর ক্লোরিন আরেকটা আয়ন ক্লোরিনের। তাহলে সোডিয়ামের জন্য পারমাণবিক ভর 23 আর ক্লোরিনের জন্য পারমাণবিক ভর 35.5। যেহেতু দুটোরই একটা করে আয়ন আছে, তাই 23কেও 1 দিয়ে গুণ, 35.5কেও 1 দিয়ে গুণ, দুটোকে যোগ করলে 58.5 ইউ, মানে অ্যাটমিক মাস ইউনিট, তাই ইউ। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? আণবিক ভর কোন ক্ষেত্রে প্রযোজ্য? মৌলিক বা যৌগিক অণুর ক্ষেত্রে। আর সংকেত ভর প্রযোজ্য আয়ন ভিত্তিক অণুর ক্ষেত্রে, অর্থাৎ যেসব অণু আয়নে ভেঙে যেতে পারে। তাহলে মোলের ধারণা চ্যাপ্টার থেকে তোমাদের সমস্ত ধারণা আশা করি এই 5টি ক্লাসে একদম পরিষ্কার হয়ে গিয়েছে। তারপরেও যদি তোমাদের কিছু সমস্যা থাকে, বুঝতে কিছু অসুবিধা থাকে, তোমরা আমাকে জানাবে, আমি আবার সেইগুলি ক্লিয়ার করে বুঝিয়ে দেব। আজকের ক্লাস এই অবধি।